এক্সপেক্ট করছো ইন্টারভিউ নিয়ে, কবে ইন্টারভিউটা হবে? আর এই মুহূর্তে ইন্টারভিউয়ের প্রস্তুতি স্বরূপ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা যারা আগামী দিনগুলোতে ইন্টারভিউ দেবে, নিঃসন্দেহে তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং তোমরা যারা জিজ্ঞেস করবে, আমি জানি অনেকেই জিজ্ঞেস করবে যে রেজাল্টটা কবে দেবে ইন্টারভিউয়ের বা লিখিত পরীক্ষার। তাদের জন্য একটাই কথা বলার, যে ওবিসি সংক্রান্ত রায় না বেরোলে রেজাল্ট এই মুহূর্তে আর প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং রায় বেরোনোর পরে 2-4 দিন, 5 দিন, 7 দিন সময় লাগবে, তারপরে লিখিত পরীক্ষার রেজাল্ট বা ইন্টারভিউ রেজাল্টগুলো প্রকাশিত হবে, অথবা ইন্টারভিউ শুরু হবে। ঠিক আছে, ইন্টারভিউ তারপরে শুরু হবে যখন সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত রায় বেরোবে, তারপরে শুরু হবে। তো সেজন্য যাদের যেরকম প্রস্তুতির দরকার রয়েছে, যারা লিখিত পরীক্ষার রেজাল্টের ওয়েট করছো, যারা ইন্টারভিউ দেবে ভাবছো, বা যারা কোয়ালিফাই করে যাবে, তাদের সেই হিসেবে পড়াশোনা করতে হবে। আদারওয়াইজ যাদের ইন্টারভিউ পোস্টপন্ড হয়েছে, তাদের সেই হিসেবে নিজেকে তৈরি করতে হবে। কারণ আমরা জানি যে 28-29 তারিখে ওবিসি সংক্রান্ত রায় সুপ্রিম কোর্টে বেরোবে। তো এই হচ্ছে সমস্ত জেলার জন্য খবর। উত্তর 24 পরগনা, হুগলি, কোচবিহার, বীরভূম, প্রত্যেকটা জেলার জন্য একই খবর রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলাও রয়েছে। তো আশা করি যে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গিয়েছো। যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো হলো 1925-এ, একদম ঠিক তাই, 1925-এ প্রথমবারের জন্য হচ্ছে মিড ডে মিল চালু হয়েছে। এবং যিনি চালু করেছেন, যাকে মিড ডে মিলের জনক বলা হয়, মিড ডে মিলের জনক কাকে বলা হয়, তোমরা সেটা একটু কমেন্ট করে জানাবে। মিড ডে মিলের জনক কাকে বলা হয়? আমি দেখছি জয়েন করার অপশনটা আছে কিনা, জয়েন হয়ে যাওয়ার অপশনটা। মিড ডে মিলের জনক কাকে বলা হয়? পাশাপাশি এটা বলবো যে তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইছো, মানে যেটা আমার একটা ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সকলের জন্য, আইসিডিএস ক্যান্ডিডেটদের জন্য, তো এই ভিডিওর ডেসক্রিপশনে সেই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা ইচ্ছে করলে সেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারবে। সেখানে অনেকেই জয়েন হয়ে আছে, যেহেতু নতুন গ্রুপ সবেমাত্র তৈরি করা হয়েছে। তো তোমরা মনে করলে সেখানে জয়েন হতে পারো। এই যে লাইভ ভিডিওটা চলছে, এই লাইভ ভিডিওর ডেসক্রিপশনে সেটার হচ্ছে দেওয়া রয়েছে লিঙ্ক। তোমরা মনে করলে সেখান থেকে জয়েন হতে পারবে। বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? আর একটি সস্তায় পুষ্টিকর খাদ্যের নাম, সস্তায় পুষ্টিকর খাদ্যের নাম কি হবে? সেটা তোমরা যারা জানো, সস্তায় পুষ্টিকর খাদ্য আর বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে, বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে এবং সস্তায় পুষ্টিকর খাদ্য একটি যদি উদাহরণ চাওয়া হয়, এটা কোচবিহার জেলার যখন ফার্স্ট ফেজ ইন্টারভিউ হচ্ছিল, তখন এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল যে একটি সস্তায় পুষ্টিকর খাদ্যের নাম বলুন বা বলো। তো হ্যাঁ, একদম একদম ভিটামিন B12, বৃষ্টির জলে থাকে ভিটামিন B12 এবং ভিটামিন ভিটামিন সি নয়, ভিটামিন B12 ক্লাসে এটা আলোচনা হয়েছিল, ভিটামিন B12। এবং হচ্ছে মাঝখানে কেউ একটা প্রশ্ন করেছিল, সয়াবিন, কেউ একটা প্রশ্ন করেছিল, আজমিরা খাতুন আলম প্রশ্ন উত্তর দিয়েছে যে সয়াবিনকে হচ্ছে, তোমরা জয়েন্টটা হতে পারছো না কেন আমি বুঝতে পারছি না। আমি বারবার করে লিঙ্ক দিচ্ছি তোমাদের, এখানে লেখা রয়েছে সেন্ড ইনভাইট লিঙ্ক টু গেস্ট। তো এই লিঙ্কটা তোমাদের দিয়েছি গ্রুপে, যারা গ্রুপে রয়েছো, এটা কিন্তু দিয়েছি। তোমরা কিন্তু ইচ্ছে করলেই সেখান থেকে ক্লিক করে জয়েন হতে পারো, মানে হওয়া উচিত, কারণ আমি এর আগেও জয়েন করিয়েছি হবে, তো সেটা কিন্তু হওয়া উচিত। আচ্ছা, D12 কেন হবে? D12 কেন? ভিটামিন D12 বলে কোনো ভিটামিন আছে নাকি? ভিটামিন B12, ভিটামিন B12, ভিটামিন B12, ভিটামিন B12 হচ্ছে বৃষ্টি জলে থাকে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা, সেটা হলো যে একজন গর্ভবতী মহিলার ডেইলি কত কিলো ক্যালোরি তাপশক্তির প্রয়োজন? একজন গর্ভবতী মহিলার ডেইলি কত কিলো ক্যালোরি তাপশক্তির প্রয়োজন? একজন গর্ভবতী, যদি মাঝারি পরিশ্রমের গর্ভবতী মহিলা হন, তাহলে ডেইলি কত কিলো ক্যালোরি তাপশক্তির প্রয়োজন? হ্যাঁ, সীমা ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু লেট হয়েছে, কোনো ব্যাপার না। একজন গর্ভবতী মহিলার, মাঝারি পরিশ্রমের একজন গর্ভবতী মহিলার, এই কোশ্চেনটা আগের দিনও আমি লাইভে শেয়ার করেছিলাম, আজকে আরো একবার। তো কত কিলো ক্যালোরি তাপশক্তির প্রয়োজন পার ডে কত কিলো ক্যালোরি তাপশক্তির প্রয়োজন? পাশাপাশি আরেকটা প্রশ্ন খুব সহজ, যে একটি শিশুর যখন জন্ম হয়,
অর্থাৎ জন্মকালীন ওজন, একটি শিশুর জন্মকালীন গড় ওজন কতটা হওয়া উচিত? একটি শিশুর জন্মকালীন গড় ওজন কতটা হওয়া উচিত? একটি শিশুর জন্মকালীন গড় ওজন কতটা হওয়া উচিত? কমেন্ট করেছো আজমিরা, দিশা, অ্যাঞ্জেল, এনাক্সি আহমেদ, আজমিরা খাতুন, তারপরে বাবলু হালদার কমেন্ট করেছে বাগদার ভাইবের রেজাল্ট। বলে দিলাম, একদম লাইভের প্রথমে বলে দিয়েছি। দিশা, অ্যাঞ্জেল, আজমিরা, খাদিজা খাতুন, তারপরে আবার দিশা, সীমা, খাদিজা, এনাক্সির কাছ থেকে হোয়াটসঅ্যাপ জয়েন হলাম স্যার। হ্যাঁ ঠিক আছে, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে। ঠিক আছে, ধন্যবাদ। আর থাকো, গ্রুপে থাকো। তোমাদের প্রত্যেকের যে মতামত, বিভিন্ন বিষয়ে আলোচনা, সেই গ্রুপটা আশা করি সমৃদ্ধ হবে। এবং আমরা একটা ফেসবুকে একটা নতুন গ্রুপ ক্রিয়েট করেছি শুধুমাত্র এই ক্যান্ডিডেট যারা আগামী দিনগুলোতে ইন্টারভিউ দিয়েছে, লিখিত পরীক্ষা দেবে, তাদের প্রত্যেকের জন্য আমি চিন্তা ভাবনা করে আমার ছোট্ট একটা প্রচেষ্টা যে একটা গ্রুপ তৈরি করা, একটা হোয়াটসঅ্যাপে এবং একটা ফেসবুকে। তো আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যাও। আমি পরবর্তীতে তোমাদের ফেসবুকের লিঙ্কটাও সেখানে দিয়ে দেবো। সেখানেও বিভিন্ন রকম প্রশ্ন উত্তরগুলো বিশেষ করে যারা মানে ইন্টারভিউ দেবে আর কি। হ্যাঁ, তো জন্মকালীন ওজন এখানে কমেন্ট করেছো আজমিরা এবং সীমা, পাশাপাশি খাদিজা, যে 2.5 কেজি থেকে 3.5 কেজি, একদম 2.5 কেজি থেকে 3.5 কেজি ওজন হবে একটি শিশুর যখন সে জন্ম গ্রহণ করে। জেরপ্থ্যালমিয়া যে রোগটি রয়েছে, এটা আমাদের শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করতে পারে? জেরপ্থ্যালমিয়া রোগ যেটা রয়েছে সেটা আমাদের শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করতে পারে? জেরপ্থ্যালমিয়া রোগটি আমাদের শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করতে পারে? জেরপ্থ্যালমিয়া রোগটি আমাদের শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করতে পারে? জেরপ্থ্যালমিয়া জেরপ্থ্যালমিয়া রোগটি আমাদের শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করতে পারে? চোখ, একদম চোখকে আক্রান্ত করে জেরপ্থ্যালমিয়া। একটি তোমরা জানো যে একটি রোগ রয়েছে যেটাকে বলা হয় 4D, 4টা ডি এর রোগ বলা হয়। 4D একটি রোগ রয়েছে, একটি রোগের নাম রয়েছে, 4D বলা হয় সেই রোগটিকে। 4D কোন রোগকে 4D বলা হয়? এবং 4D এখানে তোমাদের মানে ডেসক্রাইব করা দরকার নেই। 4D কোন রোগটাকে বলা হয় সেটা শুধু কমেন্টে করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো যে 4D কোন রোগটিকে 4D বলা হয়? কোন রোগটিকে 4D বলা হয়? মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত সেন্টিগ্রেড স্কেলে বা সেলসিয়াস স্কেলে? মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত সেলসিয়াস স্কেলে বা সেন্টিগ্রেড স্কেলে? তো 4D রোগ যেটা হয়েছে, 4D রোগ হলো পেলেগ্রা হচ্ছে 4D রোগ। পেলেগ্রা হচ্ছে 4D রোগ। এবং যদি এটাকে আরেকটু মানে ভেঙে বলতে হয় 4Dটা কি জিনিস, তাহলে হচ্ছে যে পেলেগ্রা কথাটি অর্থ হলো খসখসে চামড়া। এবং এই 4Dটা কি রয়েছে, যে একটা ডি হলো কি ডার্মাটাইটিস, একটা ডি হলো ডার্মাটাইটিস বা চর্মরোগ। সেকেন্ড ডিটা হলো ডায়রিয়া। থার্ড ডি হলো ডাইমেনশিয়া। থার্ড ডি হলো ডাইমেনশিয়া এবং 4D হলো ডেথ। তো ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডাইমেনশিয়া এবং ডেথ, এই চারটা রোগ মানে এই চারটা বিষয় একদম পেলেগ্রার সঙ্গে যুক্ত। পেলেগ্রার অসুখ হয়, পেলেগ্রাকে এই জন্য কি বলা হয়? 4টি ডি যুক্ত অসুখ বলা হয়। পেলেগ্রাকে এই জন্য 4টি ডি যুক্ত অসুখ বলা হয়। ডার্মাটাইটিস, ডাইমেনশিয়া, ডায়রিয়া এবং ডেথ, চারটা বিষয় এটার সঙ্গে যুক্ত। পেলেগ্রাকে 4Dর অসুখ বলা হয়, এই জন্যই পেলেগ্রাকে 4Dর অসুখ বলা হয়। রিকেট এবং অস্টিওম্যালেশিয়া এটা কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট এবং অস্টিওম্যালেশিয়া কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট এবং অস্টিওম্যালেশিয়া কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট এবং অস্টিওম্যালেশিয়া কোন ভিটামিনের অভাবে হয়? সারা দেশে যখন আইসিডিএস চালু হয়েছিল 1975 সালের 2 অক্টোবর, তখন সারা দেশে মোট কটা প্রজেক্টে আইসিডিএস চালু হয়েছিল? সারা দেশে মোট কটা প্রজেক্টে আইসিডিএস চালু হয়েছিল? 1975-এ আইসিডিএস চালু হয়েছে
2 অক্টোবর। তো সে সময়টা সারা দেশে মোট কটা প্রজেক্টে আইসিডিএস চালু হয়েছিল? 1975 সালে যখন আইসিডিএস চালু হয়েছিল তখন কটা প্রজেক্টে চালু হয়েছিল? না, একদম নয়, 576টি প্রজেক্ট তখন চালু হয়নি। একদমই নয়, 576টি প্রজেক্ট তখন কিন্তু চালু হয়নি। না, আজমিরা খাতুন, এটাও আমি জিজ্ঞেস করছি 1975 সালের কথা। 1975 সালে যখন আইসিডিএস চালু হয়েছিল তখনকার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, একদম 33টা প্রজেক্টে 1975 সালে আইসিডিএস চালু হয়েছিল 1975-এর 2 অক্টোবর, এবং এই 33টা প্রজেক্টের মধ্যে দুটো প্রজেক্ট হলো পশ্চিমবঙ্গের। 33টা প্রজেক্টের মধ্যে দুটো হলো পশ্চিমবঙ্গের। আর সারা দেশে হলো কটা? সারা দেশে হলো 33টা। সারা দেশে 33টা, পশ্চিমবঙ্গের দুটো মিলে। এবং পশ্চিমবঙ্গের দুটো হলো কি? মানবাজার এবং পুরুলিয়া, মানবাজার এবং খিদিরপুর। প্রশ্ন, এই প্রশ্নের উত্তর এখন সকলেই জানে যে পশ্চিমবঙ্গের কোথায় আইসিডিএস প্রথম চালু হয়েছিল। এখন প্রশ্ন আর এটা জিজ্ঞেস করা হয় না ইন্টারভিউতে। এখন এটা জিজ্ঞেস করা হয় যে কেন পুরুলিয়া এবং খিদিরপুরকে আইসিডিএস এর প্রথম দুটো প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছিল, এই প্রশ্নটা করা হয়। কেন পুরুলিয়া এবং খিদিরপুরকে আইসিডিএস এর প্রথম দুটো প্রজেক্ট হিসেবে পশ্চিমবঙ্গে বেছে নেওয়া হয়েছিল, এই প্রশ্নটা এখন জিজ্ঞেস করা হয়। কারণ এখন সকলেই জানে যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং পুরুলিয়ার মানবাজার এবং কলকাতার খিদিরপুরে আইসিডিএস চালু হয়েছে। কিন্তু এই কারণটা কি এটা কিন্তু অনেকেরই জানা নেই। তো এটা নিয়ে একটু না পড়াশোনা করলে এটার উত্তর দেওয়াটা, সঠিক উত্তর দেওয়াটা পসিবল কিন্তু হবে না। নেক্সট যে কোশ্চেনটা হলো যে 2 অক্টোবর আমরা জানি যে মহাত্মা গান্ধীর জন্মদিন। 2 অক্টোবর আমরা জানি মহাত্মা গান্ধীর জন্মদিন। তো মহাত্মা গান্ধী ছাড়াও 2 অক্টোবরে আমাদের দেশের আর কোন জননেতা জন্মগ্রহণ করেছিলেন? আর কোন বিখ্যাত জননেতা 2 অক্টোবরে জন্মগ্রহণ করেছিলেন? 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, এটা সকলেই আমরা জানি। কিন্তু প্রশ্নটা হলো যে 2 অক্টোবরে আর কোন জননেতা জন্মগ্রহণ করেছিলেন? আমাদের দেশের আর কোন জনপ্রিয় জননেতা জন্মগ্রহণ করেছিলেন? আইএমআর এর ফুল ফর্ম কি? আইএমআর এবং এমএমআর এর ফুল ফর্ম কি? আইএমআর আইএমআর হচ্ছে শিশু মৃত্যুর হার, এবং এমএমআর হলো মাতৃ মৃত্যুর হার। এই যে আইএমআর এবং এমএমআর বলা হচ্ছে, এ দুটোর ফুল ফর্ম কি? পাহাড় এবং জনবিচ্ছিন্ন এলাকায় কত শিশু পিছু একটি আইসিডিএস সেন্টার গড়ে ওঠে? পাহাড় এবং জনবিচ্ছিন্ন এলাকায় কত শিশু পিছু একটি আইসিডিএস সেন্টার গড়ে ওঠে বা গড়ে উঠতে পারে? পাহাড় এবং জনবিচ্ছিন্ন এলাকায় কত শিশু পিছু একটি আইসিডিএস সেন্টার গড়ে ওঠে বা গড়ে উঠতে পারে পাহাড় এবং জনবিচ্ছিন্ন এলাকায়? একদম। লাল বাহাদুর শাস্ত্রী 2 অক্টোবরে জন্মগ্রহণ করেছেন। লাল বাহাদুর শাস্ত্রী। উত্তর দিলে কে কে? আজমিরা উত্তর দিলে, তারপরে আশিক ইসলাম এবং দিশা অ্যাঞ্জেল। তো তিনজন উত্তর দিয়েছো লাল বাহাদুর শাস্ত্রী। আজমিরা বলছো যে ইনফ্যান্ট মর্টালিটি রেট, অর্থাৎ যেটা আইএমআর, এবং আবার বলেছো ম্যাটার্নাল মর্টালিটি রেট, যেটা হচ্ছে এমএমআর। আর হচ্ছে পরের প্রশ্ন যেটা ছিল যে পাহাড় বা জনবিচ্ছিন্ন এলাকায় কত শিশু পিছু একটি আইসিডিএস সেন্টার গড়ে উঠতে পারে? তো এটার সঠিক উত্তরটাও কমেন্ট সেকশনে তোমরা দিয়ে দিয়েছো। ধন্যবাদ। আরটিই শিক্ষার অধিকার আইন বলতে আরটিই বোঝানো হয় ইংরেজিতে। তো এই আরটিইর ফুল ফর্ম কি? শিক্ষার অধিকার আইন 2009 কে বোঝানোর জন্য ইংরেজিতে যে প্রতিশব্দ ব্যবহার করা হয় তাকে সংক্ষেপে আরটিই বলা হয়। এই আরটিই এর ফুল ফর্ম কি? শিক্ষার অধিকার আইন 2009। এটাকে ইংরেজিতে বোঝানোর জন্য যে সংক্ষিপ্ত প্রতিশব্দ ব্যবহার করা হয় তা হলো আরটিই। তো আরটিই এর ফুল ফর্ম কি? হুম, একদম। সীমা, দিশা, আজমিরা বলছো রাইট টু এডুকেশন। সীমা, দিশা এবং হ্যাঁ, যখন একটি শিশুর বয়স যখন একটি শিশুর বয়স 0 থেকে 6 মাস, তখন তার প্রতি মাসে গড় ওজন বৃদ্ধি হয় কতটা?
যখন একটি শিশুর বয়স 0 থেকে 6 মাস তখন একটি শিশুর গড় বৃদ্ধি কতটা হয় প্রতি মাসে? যখন একটি শিশুর ওজন 0 থেকে 6 মাস তখন যে শিশুর ওজন বৃদ্ধি হয় প্রতি মাসে গড়ে তার পরিমাণ কতটা? আইসিডিএস এর ফুল ফর্ম তোমরা সকলেই জানো। আইসিডিএস এর ফুল ফর্ম, সীমা 700-800 বলছো কেন বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, মানে রেঞ্জ বলছো, ঠিক আছে। আচ্ছা, যেটা প্রশ্ন আমি দেখে নিচ্ছি কমেন্ট গুলো। আইসিডিএস এর ফুল ফর্ম সকলেই তোমরা জানো, আইসিডিএস এর ফুল ফর্ম তোমরা সকলেই জানো, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। তো আইসিপিএস বলে একটা প্রতিশব্দ রয়েছে, আইসিপিএস। আইসিপিএস এর ফুল ফর্ম কি? আইসিপিএস, আইসিপিএস এর ফুল ফর্ম কি? আইসিপিএস কমেন্টে উত্তর দিয়েছো সীমা, তারপরে হচ্ছে আশিক কমেন্টে উত্তর দিয়েছো 600 থেকে 800 গ্রাম প্রতি মাসে গড়ে যখন ওজন বৃদ্ধি হয় যখন শিশুর বয়স 0 থেকে 6 মাসের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ 700 বললে যে ভুল তা নয়, কিন্তু 700 বললেও ভুল হবে না, তবে একটা রেঞ্জ বলতে হবে, কারণ প্রত্যেকের যে ওজন বৃদ্ধি 600 গ্রামই হবে তা নয়, বা 800 গ্রামই হবে তা নয়। 600 থেকে 800 গ্রামের মধ্যে একটা রেঞ্জ, এটা একটা রেঞ্জ যেহেতু আছে, এবার তার মানে 850 হলে সেটা কোনো মহাপাপ নয়, সেটাও হতে পারে। মোটামুটি গড় বলা হয়েছে যে 600 থেকে 800 গ্রাম ওজন বৃদ্ধি হবে প্রতি মাসে যখন শিশুর বয়স হলো কত? শিশুর বয়স হলো 0 থেকে 6 মাসের মধ্যে। তাহলে সেই হিসেবে যদি দেখা যায়, যে আমরা যদি দেখি যে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা বলতো যে একটি 6 মাসের বাচ্চার ওজন কত হতে পারে, কত হতে পারে বলে তোমার অনুমান? একটি সুস্থ সবল বাচ্চা, তার বয়স 6 মাস, তাহলে তার ওজন কত হতে পারে? তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করব? আমরা জানি যে শিশুর যখন জন্ম হয় তখন তার ওজন হয় কতটা? 3 কেজি, 2 কেজি 500 থেকে 3 কেজি 500 এর মধ্যে হয়, বা তার থেকে মানে গড়ে অ্যাভারেজ, এটা তো অ্যাভারেজ, এক্সাক্ট সংখ্যা তো নয়। অ্যাভারেজ হচ্ছে 2.5 কেজি থেকে 3.5 কেজি, কেউ 2.5 কেজি হতে পারে, কেউ 3 কেজি, কেউ 3.5 কেজি, কেউ আরেকটু বেশিও হতে পারে, কিন্তু অন এন অ্যাভারেজ হচ্ছে কি 2.5 কেজি থেকে 3.5 কেজি। তো ধরে নিচ্ছি যে একটি শিশু যদি জন্মের সময় তার ওজন 3 কেজি থাকে, তাহলে 6 মাসে তার ওজন কতটা বৃদ্ধি পাবে? আরো 3.5 কেজি বৃদ্ধি পাবে কমপক্ষে, বা 4 কেজি বৃদ্ধি পাবে। তাহলে 3 কেজি প্লাস 4 কেজি মোটামুটি ধরলে মোটামুটি সেটা 10-12 কেজি 6 মাসে ওজন কি পসিবল? 10-12 কেজি, তোমরা সবাই 12 কেজি বলছো, 10-12 কেজি বলছো, 10-12 কেজি কি সম্ভব? 10-12 কেজি যদি হতে হয়, তাহলে শিশুটার যদি ধরে নিচ্ছি জন্মের সময় ওজন, জন্মের সময় ওজন যদি তার 4 কেজিও হয়, তাহলে 6 মাসে তার ওজন যদি 800 গ্রাম করেও বৃদ্ধি পায়, তাহলে 4 কেজি প্লাস 6টা 48, মানে 4 কেজি 800, তাহলে 9 কেজি হচ্ছে, মানে 8 কেজি 800 গ্রাম হচ্ছে। তো 10-12 কেজি বলছো, 10-12 কেজিটা, 12 কেজিটা মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে, 12 কেজিটা একটু মানে বেশি হয়ে যাচ্ছে, একটু রেঞ্জের থেকেও বেশি হয়ে যাচ্ছে, তাই না? 12 কেজিটা কিন্তু আমার একটু বেশি মনে হচ্ছে, 10 কেজিটা তবুও ঠিক আছে, বাট 12 কেজিটা আমার একটু বেশি মনে হচ্ছে। ওয়ান জিরো টু এটা কিসের হেল্পলাইন নাম্বার? 102, এবং পাশাপাশি হচ্ছে 1097 এবং 1098। 102, 1097, 1098 তিনটা হেল্পলাইন নাম্বার নিয়ে আইসিডিএস এর বিভিন্ন সময় বিভিন্ন ক্যান্ডিডেটকে প্রশ্ন করা হয়েছে। একটা হলো কি, একটা হচ্ছে 102, একটা 1097, একটা হলো 1098, তিনটে নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার। এই বিষয়গুলো কোনো না কোনো ভাবে আইসিডিএস এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না হলেও পরোক্ষ ভাবে জড়িত, বা প্রত্যক্ষভাবে জড়িত। তো এই 102 কিসের হেল্পলাইন নাম্বার, 1097 কিসের হেল্পলাইন নাম্বার, 1098 কিসের হেল্পলাইন নাম্বার, তোমরা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তাহলে দেখবে অনেকগুলো শর্ট কোশ্চেন কিন্তু এখানে আলোচনা হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, যে ভারতবর্ষে প্রথম কে নোবেল পুরস্কার পেয়েছেন? ভারতবর্ষে কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন? কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন?
পাশাপাশি এই প্রশ্নটা এরকমও যে কোন বাঙালি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? অনেকগুলো প্রশ্ন করলাম, তোমরা হয়তো উত্তর দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছ। আচ্ছা, মাতৃযান বলেছো, মাতৃযান 102 ঠিক আছে। 1098 হচ্ছে চাইল্ড লাইন একদম। আচ্ছা, আর 1097টা কিন্তু এখনো কেউ বলনি, তোমরা দেখো চেষ্টা করো, তারপরে আমি বলেছি 1097। 1097 কিসের হেল্পলাইন নাম্বার? 1097 1097 1097 কিসের হেল্পলাইন নাম্বার? চাইল্ড লাইন হচ্ছে চাইল্ড লাইন হচ্ছে 1098। চাইল্ড লাইন হচ্ছে 1098। 102 হলো মাতৃযান, এবং 1097 হলো এইচআইভি এইডস সংক্রান্ত। এইচআইভি এইডস সংক্রান্ত যে হেল্পলাইন রয়েছে সেটার হেল্পলাইন নাম্বার হলো 1097 1097। 1097 হলো এইচআইভি এইডস সংক্রান্ত হেল্পলাইন নাম্বার। আচ্ছা, পরের প্রশ্ন ছিল যে প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার লাভ করেছিলেন, অথবা কোন বাঙালি প্রথম নোবেল পুরস্কার লাভ করেছেন? দুটো প্রশ্নেরই একটাই উত্তর, সেটা হলো রবীন্দ্রনাথ ট্যাগর। সেটা হলো রবীন্দ্রনাথ ট্যাগর। আচ্ছা, বাল্যবিবাহ রোধ বলছো? হ্যাঁ হ্যাঁ, চাইল্ড লাইনটাই বাল্যবিবাহ রোধের জন্য কাজ করে নিঃসন্দেহে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? কেন সুচিতা কৃপলানি বলছো বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি জিজ্ঞেস করা হয়েছে? পশ্চিমবঙ্গের প্রথম, আবার একজন বলেছে চক্রবর্তী রাজা, মানে সি গোপালাচারী মোস্ট প্রবলি বলতে চেয়েছো। না তো, সেটা তো নয়। চক্রবর্তী রাজা সি গোপালাচারী কেন হবে? তুমি কমেন্ট করছো সেজন্য ধন্যবাদ, বাট এটা ভুল হলো তো। চক্রবর্তী রাজা সি গোপালাচারী নয়। মানে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? আবার একজন বলেছে সুচিতা কৃপলানি, না সেটাও নয়। সুচিতা কৃপলানি ছিলেন হচ্ছে সারা দেশের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী, যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং কংগ্রেস পার্টি থেকে, তোমরা জানো এটা। এবং তোমরা অনেকে নিশ্চয়ই এটাও জানো যে এটা পিএসসি মিসলেনিয়াস 2023 সালে এটা কোশ্চেন ছিল যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন। তো সেটার উত্তর হলো সুচেতা কৃপালানি। তিনি উত্তরপ্রদেশ রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তিনি কংগ্রেস পার্টি থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো প্রশ্নটা কিন্তু এটা ছিল না, প্রশ্নটা ছিল পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রীরা ছিলেন তাদের মধ্যে প্রথম কে ছিলেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন। তো হ্যাঁ, এখন সঠিক উত্তর পাওয়া গিয়েছে। সঠিক উত্তর দিয়েছো তোমরা প্রফুল্ল চন্দ্র ঘোষ, একদম প্রফুল্ল চন্দ্র ঘোষ। এইডস বানানটা ভুল করলে কেন বুঝতে পারলাম না, এত সহজ বানানটা কেন ভুল করছো? হ্যাঁ, পরে ঠিক বলেছো। আচ্ছা, হ্যাঁ, চক্রবর্তী রাজাগোপালাচারী নয়, প্রফুল্ল চন্দ্র ঘোষ। ঠিক আছে, এই শর্ট কোশ্চেন গুলো আমি যেগুলো বলছি এগুলো হচ্ছে আমি মাথা থেকে মানে স্মরণ করে করে বলছি, কারণ এগুলো দেখবে আমার বিভিন্ন ভিডিওতে এই প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, আমি করেছি। তো এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জেলাতে এই ইন্টারভিউতে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে। সহজ পাঠ বইটি কার লেখা? সহজ পাঠ বইটি কার লেখা? এবং তোমরা এটা জেনেও অবাক হবে যে অনেককেই ছড়া জিজ্ঞেস করা হয়। ছড়া ছোটদের, তো অনেকেই তো বলে ইন্টারভিউতে, স্যার আমি ছোট বাচ্চাদের টিউশন পড়াই, তো তখন হচ্ছে কি ছড়া জিজ্ঞেস করা হয়, ছড়া জিজ্ঞেস করা হয়। অনেকেই যেহেতু বলে ছোট বাচ্চাদের টিউশন পড়াই, তো ছড়া জিজ্ঞেস করা হয় অনেককেই। তো সহজ পাঠ বইটির লেখক কে? সহজ পাঠ বইটির লেখক কে? সহজ পাঠ বইটির লেখক কে? এখনো কমেন্ট পাইনি। সহজ পাঠ বইটির লেখক কে? সহজ পাঠ, একদম সহজ পাঠ বইটির লেখক কে? অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? কনফিউশন হয়ে গেল তো। অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সহজ পাঠ কেন ভুল বলছো? অবনীন্দ্রনাথ ঠাকুর কেন হবে? সহজ পাঠ কেন অবনীন্দ্রনাথ ঠাকুর হবে? অবনীন্দ্রনাথের সঙ্গে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেটা জিজ্ঞেস করা হয়েছিল। হ্যাঁ, অবনীন্দ্রনাথ সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, সেটা আমি বলছি, সেটা পরে বলছি।
হ্যাঁ, সহজ পাঠ হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগরের লেখা, সহজ পাঠ রবীন্দ্রনাথ ট্যাগরের লেখা। এবং পাশাপাশি এটাও জিজ্ঞেস করা হয়েছিল যে বিদ্যাসাগরের প্রকৃত নাম কি, বিদ্যাসাগরের প্রকৃত নাম কি, বিদ্যাসাগরের প্রকৃত নাম কি, বিদ্যাসাগরের প্রকৃত নাম কি। তোমরা সকলেই জানো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের প্রকৃত নাম হলো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমাদের দেশের কোন বিখ্যাত মনীষী আমেরিকার শিকাগো শহরে গিয়ে ধর্ম বক্তৃতা দিয়েছিলেন? আমাদের দেশের কোন বিখ্যাত মনীষী, আমাদের দেশের কোন বিখ্যাত মনীষী আমেরিকার শিকাগো শহরে গিয়ে ধর্ম বক্তৃতা দিয়েছিলেন? সকলেই জানো, তোমরা সকলেই জানো। এইগুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, চিকাগোতে গিয়ে কে ধর্ম বক্তৃতা দিয়েছিলেন, কত সালে, এবং হচ্ছে তার লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম বা একটি বা দুটি বইয়ের নাম জিজ্ঞেস করা হয়েছে। তো 1993 সালে কবে গেল রে ভাই? এই তো 1993 সাল থেকে কয়েকদিন আগে গেল, আজকের থেকে 31 বছর আগে। তখন কি বিবেকানন্দ বেঁচে ছিল? 1993 কেন হবে? স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন। কত সালে? এবং তার লেখা বইয়ের নাম কি? একদম, ও টাইপিং মিস্টেক করেছে। 1893, একদম ঠিক ঠিক, ঠিকই আছে। 1893 মানে বলতে গিয়ে যেন ভুল না হয়ে যায়। ঠিক আছে, ইন্টারভিউতে কিন্তু একটা জিনিস মনে রাখবে যে সেখানে তোমাদের কাছে নিজেকে কারেকশন করার সুযোগটা খুব কম। ইন্টারভিউতে তোমাদের নিজেকে কারেকশন করার সুযোগটা ভীষণই কম থাকবে। তাই প্রথম আনসারটাই যেন সঠিক আনসার হয়, এবং কি স্যারেরা যা প্রশ্ন করছেন সেটা প্রথমেই ফুল কনসেন্ট্রেশন দিয়ে শুনতে হবে। অনেক সময় ইন্টারভিউতে এটা হয় যে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে ধরে নাও যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কাজগুলো বলো। এবার তুমি বড় প্রশ্ন পেয়েছো, আলোচনাধর্মী প্রশ্ন, তো এই প্রশ্নটা তুমি বলেই যাচ্ছ উত্তরটা। এবার পাশের থেকে একজন স্যার বা ম্যাডাম কি করবেন, আস্তে করে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবেন যে তুমি কতটা কনসেন্ট্রেশনটা তোমার রাখছো সেখানে, সেটা হচ্ছে তিনি চেক করবেন। হুম হ্যাঁ, টাইপিং এ ভুল হয়েছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। সে তো ভুল তো অনেক সময় হয়েই যায়, কোনো অসুবিধা নেই। তোমরা উত্তর দিচ্ছ সেজন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। হুম আচ্ছা, তো 1893 সালে স্বামী বিবেকানন্দ তিনি আমেরিকার শিকাগো শহরে গিয়ে ধর্ম বক্তৃতা দিয়েছিলেন। এবং তার যে বই, একদম পম্পা বলছো বর্তমান ভারত পরিব্রাজক, হ্যাঁ, এগুলো হচ্ছে তার বিখ্যাত বই, তাই না? আচ্ছা, আমরা বিদ্যাসাগরের প্রকৃত নাম জানলাম। হুম তো স্বামী বিবেকানন্দের ডাক নাম কি ছিল? স্বামী বিবেকানন্দের ডাক নাম কি ছিল আর প্রকৃত নাম কি ছিল? দুটো নাম কিন্তু। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ তো তার নাম ছিল না, তাই না? তার নাম ছিল কি? নাম ছিল না, এটা তাকে উপাধি দেওয়া হয়েছিল। তো তার প্রকৃত নাম কি ছিল, তার ডাক নাম কি ছিল? দুটো নাম, স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি ছিল, ডাক নাম কি ছিল, সেটাও একটু কমেন্ট করে দেখো। সেই ক্লাস 3-4 এর বইয়ে অনেকেই হয়তো পড়েছো, সেই ব্রহ্মাদিত্যের গল্প, সেই একটি ভূতের গল্প, তাই না? ব্রহ্মদত্তী নাকি এরকম একটা ব্যাপার ছিল, দত্তির গল্প ছিল একটা, যেটা হচ্ছে বিবেকানন্দের ছেলেবেলা, এরকম একটা পড়া ছিল ছোটবেলায়। তোমরা হয়তো অনেকেই পড়েছো, আবার নাও পড়তে পারো। আমি তো পড়েছিলাম অনেক ছোটবেলায়, ক্লাস 3-4 ছিল। বিবেকানন্দের ছেলেবেলা, তাই না? তো নরেন্দ্রনাথ দত্ত, একদম নরেন্দ্রনাথ দত্ত ছিল বিবেকানন্দের হচ্ছে প্রকৃত নাম। আর ডাক নাম কি ছিল? ডাক নাম ছিল বিলে, ডাক নাম ছিল বিলে, একদম। বিসিজি ভ্যাকসিন কোন রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়?
বিসিজি ভ্যাকসিন কোন রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? বিসিজি ভ্যাকসিন কোন রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? বিসিজি ভ্যাকসিন কোন রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? বিসিজি ভ্যাকসিন কোন রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? বিসিজি ভ্যাকসিন টিবি, টিউবারকিউলোসিস, টিবি বা যক্ষা রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? এবং এটাও বলো বর্তমান ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনের নাম কি? বর্তমান ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম কি? মহিলা ক্রিকেট দল। সুচিতা কৃপালিনী নয়। প্রথম কি বললাম, প্রথম রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতি ছিলেন কে? প্রতিভা পাতিল। আচ্ছা, প্রতিভা পাতিল ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি। আর বর্তমান রাষ্ট্রপতির নাম তোমরা সকলেই জানো, যেটা তিনি হলেন দ্রৌপদী মুর্মু মহাশয়া, তাই না? আচ্ছা, ক্যাপ্টেন মোহনা সিং, ক্যাপ্টেন মোহনা সিং কি সঠিক? ক্যাপ্টেন মোহনা সিং, ক্যাপ্টেন বর্তমান ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনের নাম কি? কমেন্ট করো দেখি। না, মোহনা সিং তো নয়, মোহনা সিং তো নয় ভাই, তুমি তো মোহনা সিং বলছো, মোহনা সিং তো নয়। এখনো তো বদলি হননি। আমি লাস্ট যতবার ভিডিওতে যতবার এটা বলেছি, যা বলেছি সেই নামটাই আছে, হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর, হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর হলেন বর্তমানে যে ভারতীয় ক্রিকেট টিমটা রয়েছে, মহিলা ক্রিকেট টিম, তার ক্যাপ্টেন, তার ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। ঝুমা তো নয়, ক্যাপ্টেন মোহন সিং নয়, তাই না? নয়, এগুলো নয়। কে হচ্ছে উত্তরটা কি? হরমনপ্রীত কৌর, হরমনপ্রীত কৌর, হরমনপ্রীত কৌর। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী কে? কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি? কেন্দ্রীয় বলছি, মাথায় রাখবে, কেন্দ্রীয়। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি? পাশাপাশি এটাও কমেন্ট করবে যে রাজ্যে এই দপ্তরের মন্ত্রী হিসেবে কে রয়েছেন? রাজ্যে এই দপ্তরের মন্ত্রী হিসেবে কে রয়েছেন? কেন্দ্রীয় মন্ত্রী কে, রাজ্য মন্ত্রী কে, রাজ্যের মন্ত্রী কে? দুটোই কমেন্ট করো, কারণ এটা তো জিজ্ঞেস করবেই, কাউকে না কাউকে এটা জিজ্ঞেস করাই হবে যে কেন্দ্রীয় শিশু ও নারী উন্নয়ন দপ্তরের মন্ত্রী কে, আবার রাজ্যের যে দপ্তরটা রয়েছে তার মন্ত্রী কে। আমাদের দেশের সংবিধান কত সালের কত তারিখে গৃহীত হয়েছিল? আমাদের দেশের সংবিধান কত সালের কত তারিখে গৃহীত হয়েছিল এবং কত সালের কত তারিখ থেকে তা চালু হয়েছে? দুটোই উত্তর দাও। আমাদের দেশের যে সংবিধান রয়েছে
তা কত সালের কত তারিখে গৃহীত হয়েছিল এবং কত সালের কত তারিখ থেকে তা চালু হয়েছে? হ্যাঁ, অন্নপূর্ণা দেবী হলেন একদম, তোমরা অনেকেই সঠিক কমেন্ট মানে সকলেই বলেছো। অন্নপূর্ণা দেবী হলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী, ঠিক আছে। আর রাজ্যের যিনি মন্ত্রী রয়েছেন তিনি কে? তিনি হলেন ডক্টর শশী পাজা, ঠিক আছে। তাহলে কেন্দ্রীয় হলেন অন্নপূর্ণা দেবী আর রাজ্যের ক্ষেত্রে হলেন ডক্টর শশী পাজা। পরের প্রশ্নটা কি, যে আমাদের দেশের সংবিধান কত সালের কত তারিখে গৃহীত হয়েছে এবং কত সালের কত তারিখ থেকে আমাদের দেশের সংবিধান চালু হয়েছে? গৃহীত তারিখটা আলাদা এবং চালু হওয়ার তারিখটা আলাদা। এক গ্রাম ফ্যাট 1 গ্রাম ফ্যাট বার্ন করলে কত কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়? 1 গ্রাম ফ্যাট বার্ন করলে কত কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়? 1 গ্রাম ফ্যাট বার্ন করলে কত কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়? হ্যাঁ, 1949 26 নভেম্বর, আবার 1950 26 জানুয়ারি। 1950 সালের 49 লিখেছো, ভুল লিখেছো, একটু মিস্টেক হয়েছে। 1950 সালের আহ 1950 সালের 26 নভেম্বর গৃহীত হয়েছিল এবং 50 সালের জানুয়ারি 26 জানুয়ারি সেটা কার্যকরী হয়েছে, তাই তো। 1947 সাল কিন্তু নয়, যারা বলছো 1947 সেটা কিন্তু ভুল। হ্যাঁ, 1947 সাল তো নয়, 1950 সাল হবে। 1949 1950, ঠিক আছে, 47 সালের ব্যাপারটা কিন্তু আসছে না। অপরূপার কমেন্টের উত্তর আমি জানি এরকম অনেকেই কমেন্ট করবে, এই জন্য এই কমেন্টের উত্তর, এই ধরনের কমেন্টের উত্তর আমি ভিডিও শুরু করে প্রথমেই দিয়ে দিয়েছি, একটু পরে দেখে নেবে, ঠিক আছে। এখন প্রশ্নোত্তর পর্বগুলো চলছে, আমি একদম দিয়ে দিয়েছি। হুম, ডিএনবি অ্যানিম নাকি, যাই হোক কিছু একটা বলো তোমরা, অ্যানিমেশন এর সংক্ষিপ্ত বোধহয়। আচ্ছা, তো হ্যাঁ, 1 গ্রাম ফ্যাট বার্ন করলে কত কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়? 9 বলছো, আবার 9.3 বলছো, ঠিক আছে। তো কোথাও 9.3, 9 হয়তো পেয়েছো, মোস্ট প্রবাবলি হয়তো নিশ্চয়ই কোথাও পেয়েছো। 9 বা 9.3 দুটোকেই সঠিক ধরা যায়, তবে 9.3টা বেশিরভাগ বইয়ে দেওয়া রয়েছে 9.3। হ্যাঁ, আমরা বেশিরভাগ সোর্স গুলো যদি দেখি তাহলে 9.3 পাবো, 9.3 পাবো বেশিরভাগ সোর্স থেকেই। হুম, 1 গ্রাম ফ্যাট বার্ন করলে 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম ফ্যাট থেকে 9.3। কোন কোন ভিটামিন হচ্ছে ফ্যাটে দ্রবণীয়? কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয় আর কোন ভিটামিন জলে দ্রবণীয়? কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয়, কোন ভিটামিন জলে দ্রবণীয়? কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয়, কোন ভিটামিন জলে দ্রবণীয়? পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? 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 এ ডি ই কে হলো ফ্যাটে এবং বিসিপি হলো জলে দ্রবণীয় ভিটামিন, একদম। আবার খাদিজা বলছো CB1235, কেন এভাবে বলছো, কিভাবে তুমি মুখস্থ করছো আমি জানি না, ঠিক আছে।
সিবি বলছো 1 2 3 5, মানে এটা হলো কি তোমার এই ফর্মুলাটা আমি ঠিক বুঝতে পারলাম না। সিবি আর 1 2 3 5 এর ফর্মুলাটা বুঝতে পারলাম না, ঠিক আছে। আচ্ছা, আজমিরা কমেন্ট করছো B12 এর অভাবে হয় ভিটামিন এ। না, ভিটামিন এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয় না। হ্যাঁ, অ্যাডেক হলো ফ্যাটে, আর জলে হলো বিসিপি। জলে হলো বিসিপি, অ্যাডেক হচ্ছে ফ্যাট, আর জলে হচ্ছে বিসিপি, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি। ফ্যাট হয় ডি, ফ্যাটে হয় কি, ফ্যাটে হয় অ্যাডেক, মানে এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এই চারটা হলো ফ্যাটে। আর জলে হলো ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন পি হলো। আচ্ছা, বেশ ভালো। আর একটা প্রশ্ন কি করেছি, নেক্সট প্রশ্নটা কি ছিল? পার্নিসিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? 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 ভিটামিন B12, ভিটামিন B12। পরের প্রশ্নটা এটা, যে যদি চাল বারবার করে ধোয়া হয়, যদি চাল বারবার করে ধোয়া হয়, তাহলে কোন ভিটামিন নষ্ট হতে পারে? মানে কোন ভিটামিনটাকে আমরা লুজ করতে পারি, হারাতে পারি, মিস করতে পারি? যদি চালকে বারবার ধোয়া হয়, তাহলে আমরা কোন ভিটামিনটাকে লুজ করতে পারি, হারাতে পারি? কমেন্ট করো দেখি। অনেকগুলো শর্ট কোশ্চেনের আনসার হয়ে গেল, অনেকগুলো কোশ্চেন হলো শর্ট কোশ্চেন। ভিটামিন বি থাকে চালের মধ্যে, ভিটামিন বি থাকে চালের মধ্যে। হ্যাঁ, তো যদি চালকে বারবার করে ধোয়া হয়, তাহলে যেহেতু ভিটামিন বি হলো জলে দ্রবণীয় ভিটামিন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, অনেকে B1 বলছো, B1 B5 বলছো, ঠিক আছে। তো বি যেহেতু কমপ্লেক্স ভিটামিন একটা, তো বিভিন্ন ধরনের চালের মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন থাকে। হ্যাঁ, থায়ামিন, ভিটামিন বি, ভিটামিন B5, B6, হ্যাঁ। তো ভিটামিন বি কমপ্লেক্স যেটা রয়েছে তার মধ্যে মানে প্রত্যেকটা চালে তো একরকম ভিটামিন থাকে না, তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের উত্তরটাই গ্রহণীয়। হ্যাঁ, এটা গ্রহণ করা হবে। ভিটামিন বি, চালের মধ্যে ভিটামিন বি থাকে, তো সেটা হচ্ছে মিস হতে পারে। যেহেতু ভিটামিন বি হলো জলে দ্রবণীয় একটি ভিটামিন, তাই এটাকে বারবার করে জলে ধুলে সেটা কিন্তু জলের সাথে চলে যেতে পারে। এছাড়াও কি ভিটামিন সি যদি কোনো সবজির মধ্যে থাকে, ভিটামিন সি, মানে অনেক সবজির মধ্যে ভিটামিন সি রয়েছে, তো ভিটামিন সি এর ক্ষেত্রেও একই রকম ব্যাপার হবে। বা ভিটামিন পি যদি কোনো সবজির মধ্যে থাকে, সেটাকে যদি বারবার করে ধোয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা লুজ হয়ে যাবে, তাই তো? চালের মধ্যে ভিটামিন বি এর প্রায় সব ধরনের ভিটামিন গুলোই মানে রয়েছে। চালের মধ্যে ভিটামিন বি এর যে পার্ট গুলো রয়েছে একদম সবগুলোই রয়েছে, ঠিক আছে, প্রায় সবগুলোই রয়েছে। তো আমরা ভিটামিন বি যদি টোটালি বলি, তাহলে এটার সঠিক উত্তর ধরে নেওয়া হবে, ঠিক আছে। হুম। চিলোসিস, গ্লসাইটিস, এই যে রোগগুলো বলছি, চিলোসিস, গ্লসাইটিস, এগুলো কোন ভিটামিনের অভাবে হয়? চিলোসিস, গ্লসাইটিস, এগুলো কোন ভিটামিনের অভাবে হয়? পাশাপাশি বলি, যারা
হচ্ছে ইন্টারভিউ এর এই নোটগুলো এখনো সংগ্রহ করে উঠতে পারোনি আমার কাছ থেকে। ইন্টারভিউ এর জন্য, প্রিপারেশনের জন্য এই নোটস গুলো তোমরা জানো যে প্রায় যারা নিয়েছো তোমরা তো জানোই, এখানে প্রায় 150-র বেশি পৃষ্ঠা রয়েছে, যে প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা লাইন হচ্ছে ইন্টারভিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি মনে করো সেই নোটগুলো দরকার রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রায় প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে, তবুও আমি দায়িত্ব সহকারে আরো একবার সেই নাম্বারটাই বলবো, 9641015588, 9641015588। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জয়েন করে তোমার যদি কারোর নোটস প্রয়োজন হয়, লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ হোক, তাহলে সেটা নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে চিলোসিস, চিলোসিস, চিলোসিস কোন ভিটামিনের অভাবে হয়? চিলোসিস, চিলোসিস গ্লসাইটিস, চিলোসিস গ্লসাইটিস কোন ভিটামিনের অভাবে হয়? কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি2 এর অভাবে চিলোসিস এবং গ্লসাইটিস হয়। নেক্সট একটা সহজ কোশ্চেন করে ভিডিওটাকে শেষ করব। উদ্ভিদ দেহে ক্লোরোসিস, উদ্ভিদ দেহে ক্লোরোসিস কিসের অভাবে হয়? 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 এই প্রশ্নের উত্তর দেবে একটু। উদ্ভিদ দেহে ক্লোরোসিস কিসের অভাবে হয়? উদ্ভিদ দেহে ক্লোরোসিস ম্যাগনেসিয়ামের অভাবে হয়, একদম সঠিক। তোমরা কিন্তু প্রত্যেকেই, আমি বুঝতে পারছি, এই নোটস গুলো খুব ভালো করে পড়েছো, অথবা আগের থেকেই তোমাদের এগুলো পড়া ছিল। না, পুষ্টির অভাবে নয়, এটা উত্তরটা হবে ম্যাগনেসিয়াম, উত্তরটা হবে ম্যাগনেসিয়াম। পুষ্টি, দেখো পুষ্টির যে বিষয়টা রয়েছে, পুষ্টির মধ্যে তো সব রয়েছে না। পুষ্টি তো পার্টিকুলার কোনো একটা জিনিস নয়, পুষ্টির মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে সেটা হচ্ছে পুষ্টি। তো এখন এই যে মনে করো প্রোটিন, ফ্যাট, বা এই মিনারেলস, সমস্ত কিছুকে নিয়েই তো পুষ্টিকর খাবার তৈরি হয়। তো পার্টিকুলার যদি জিজ্ঞেস করা হয় যে ক্লোরোসিস রোগটি উদ্ভিদ দেহে কোন ভিটামিনের অভাবে হয়, তাহলে এখানে উত্তর যদি ক্লোরোসিস বলো তাহলে সেটা কিন্তু, উত্তর যদি পুষ্টি বলো তাহলে সেটা উত্তরটা ভুল হবে। এটা পার্টিকুলার যে মিনারেলস এর অভাবে হয়, সেই মিনারেলস বা খনিজ লবণ, সেটার নাম বলতে হবে। তো সেটা হলো কি? সেটা হলো ম্যাগনেসিয়াম। গর্ভাবস্থা বজায় রাখতে কোন হরমোন সাহায্য করে? গর্ভাবস্থা বজায় রাখতে কোন হরমোন সহায়তা করে? পাশাপাশি আরো একটা কোশ্চেন, সেটা হলো কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়? কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়? একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো গর্ভাবস্থা বজায় রাখতে কোন মানে কোন হরমোন সহায়তা করে? ফল পাকাতে কোন হরমোন, ফল পাকানোর জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? ফল পাকানোর জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? বন্ধ্যাত্ব রোগ হলো ভিটামিন ই, বন্ধ্যাত্ব রোগ হলো ভিটামিন ই। ভিটামিন কে বলছো কেন? সেটা তো রক্তক্ষরণ। ভিটামিন কে এর অভাব হলে কি হয়? রক্তক্ষরণ হয় বা রক্ততঞ্চন ব্যাহত হয়, হ্যামারেজ যেটাকে বলা যেতে পারে। তো ভিটামিন ইর অভাবে কি হয়? বন্ধ্যাত্ব রোগ হয়, এটা একটা। আরেকটা প্রশ্ন ছিল যে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে কোন হরমোন? গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে কোন হরমোন? এটা একটা প্রশ্ন। এবং ফল, ফল পাকানোর জন্য, ফল পাকানোর জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? উদ্ভিদ হরমোন। তো ফল পাকানোর জন্য কোন হরমোন ব্যবহার করা হয় ফল পাকানোর জন্য? আর একটা প্রশ্ন যেটা উত্তর 24 পরগনা জেলায়
আমারই এক ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল, এবং তোমরা তার যে ইন্টারভিউর এক্সপিরিয়েন্স সেটা নিশ্চয়ই দেখেওছো, আমি সেটা শেয়ারও করেছিলাম, যে বীজহীন, হ্যাঁ, বীজহীন, এটা বীজহীন ফল উৎপাদন, বীজহীন ফল উৎপাদনকে কি বলা হয়? বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কি বলা হয়? বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কি বলা হয়? বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কি বলা হয়? হ্যাঁ, ইথিলিন। ইথিলিন হচ্ছে কি হয়? ইথিলিনটা কি করে? ইথিলিন হচ্ছে ফল ফল পাকাতে সাহায্য করে। ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। আর কি? আর এখানে উত্তর দিয়ে পেয়ে গিয়েছি, আজমিরা উত্তর দিয়েছে। না, হ্যাঁ, আজমিরাই বলেছে প্রজেস্টেরন। প্রজেস্টেরন যে হরমোনটা রয়েছে সেটা হচ্ছে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে। পম্পা উত্তর দিয়েছো, আজমিরা দিয়েছো, অনেকেই দিয়েছো, পম্পা, আজমিরা, তারপরে এখানে খাদিজা উত্তর দিয়েছে, এখানে C2H4, হ্যাঁ, রাসায়নিক সংকেতটা বলে দিয়েছো, গুড। তারপরে হচ্ছে বলেছো, ইটা হচ্ছে বন্ধ্যাত্ব রোগ। আর হ্যাঁ, পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি হচ্ছে কি? এটা বীজহীন, বীজ, হ্যাঁ, বীজহীন ফল উৎপাদন, তাই না? বীজহীন তো নয়, এটা মানে এটা হবে কি? বীজহীন, বীজহীন ফল উৎপাদনকে কি বলা হয়? পার্থেনোকার্পি। ঠিক আছে, তো এই অনেকগুলো কোশ্চেন আনসার হলো। আমি একটু ফাঁকা ছিলাম, তোমাদের সাথে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। আর যারা তোমরা চাইছো প্রশ্নের উত্তর, যে কবে রেজাল্ট দেবে, কবে লিখিত পরীক্ষার রেজাল্ট, কবে ইন্টারভিউ শুরু হবে, তাদের জন্য একটাই উত্তর, যে ওবিসি সংক্রান্ত রায় বেরোনো এবং তারপরেও 7-10 দিন অপেক্ষা, তখন গিয়ে আলটিমেটলি জানা যাবে, বোঝা যাবে, আমরাও সকলেই আমরা বুঝতে পারবো যে রেজাল্ট গুলো বা ইন্টারভিউ গুলো তখন শুরু হবে। তাহলে ওবিসির রায় বেরোনোর কমপক্ষে 7 দিন আরো অপেক্ষা করতে হবে। ওবিসি রায় বেরোনোর কমপক্ষে আরো 7 দিন অপেক্ষা করতে হবে। তোমরা সব পেয়ে যাবে নিজ নিজ ওয়েবসাইটে, নিজের জেলার ওয়েবসাইট ফলো করবে। আর আমি আপডেট পেলে তো সঙ্গে সঙ্গেই আমি যেখানেই থাকি আমি সেটা শেয়ার করে দেব আমার চ্যানেলে, নিঃসন্দেহে। আর যারা হচ্ছে যারা আমার অন্য গ্রুপগুলোতে নেই, পেড গ্রুপগুলোতে নেই আর কি, যারা আমার এমনি গ্রুপে জয়েন হতে চাইছো, হোয়াটসঅ্যাপে একটা ওপেন গ্রুপ রয়েছে সকলের জন্য, সেই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। মনে করলে তোমরা সেখানে জয়েন হতে পারো, ঠিক আছে? কিন্তু যারা পেইড ক্লাসে রয়েছো তাদের আমি বলবো যে তোমরা ওখানে জয়েন হয়েও না। তোমাদের পেইড ক্লাসের গ্রুপটা তোমাদের জন্য যথেষ্ট। আর যারা হচ্ছে কোনো গ্রুপেই নেই তাদের জন্য একটা ওপেন গ্রুপ করা হয়েছে, সেখানে তোমরা জয়েন হতে পারো যদি কেউ মনে করো। সেটা ডেসক্রিপশন, মানে আমার এই ডেসক্রিপশনে সেটা লিংক দেওয়া রয়েছে, তো সেখানে গিয়ে ডেসক্রিপশনটা চেক করে তোমরা সেখানে গিয়ে জয়েন হতে পারো, ঠিক আছে? তো এই ছিল। অনেক তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। দীর্ঘ 1 ঘন্টা, তো 1 ঘন্টারও বেশি সময় ধরে তোমরা আমার সঙ্গে থাকলে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক সুন্দর সুন্দর উত্তর প্রত্যেকে দিয়েছো, এবং প্রায় সকলেই নির্ভুল উত্তর দিয়েছো, এবং আশা করব যে এই ভিডিওটি মানে যারা শেষ পর্যন্ত দেখলো তাদের অনেকেই উপকৃত হবে। তোমরা অবশ্যই ভিডিওটিতে একটা করে কমেন্ট করে দেবে, আর একটা লাইক তো অবশ্যই করবে। যদি সম্ভব হয় নিজের স্ট্যাটাসে সেটা শেয়ার করে দিও, না হলেও কোনো ব্যাপার না, কিন্তু ভিডিওটাতে একটা করে লাইক চাই। আর অবশ্যই একটা করে সেপারেট কমেন্ট, এতক্ষণ তো প্রশ্ন উত্তর করলে, তো একটা করে কমেন্ট অবশ্যই করে দেবে। প্রত্যেককে ধন্যবাদ। তোমাদের সকলের প্রস্তুতি অনেক ভালো হোক, এবং আমি যেটা বুঝতে পারছি যে প্রস্তুতি নিশ্চয় মানে তোমাদের ভালো হয়েও গিয়েছে। অনেক প্রশ্নের উত্তর তোমরা দিয়েছো, আর এতটা সময় তোমরা প্রত্যেকে দিলে এখানে এসে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমাদের আগামী দিনগুলো অনেক অনেক ভালো হোক, এবং আবারও বলছি যে আমাদের একটু ওয়েট করতে হবে ওবিসি রায়ের জন্য, তারপরে কিন্তু সব আবার একই রকম ভাবে শুরু হবে। সমস্ত কিছু থমকে রয়েছে এই মুহূর্তে, তোমরা জানো পশ্চিমবঙ্গে সমস্ত কিছু থমকে রয়েছে। তো মানে সমস্ত কিছু, শুধু আইসিডিএস নয়, বাকি সব কিছু কিন্তু এই মুহূর্তে একটা গ্যাদারিং স্টোনের মতো থমকে রয়েছে। তো একটু ওয়েট করতে হবে, আলটিমেটলি সব ঠিক হবে, আগের মতো আবার সবকিছু চলবে। আর আরো পাশাপাশি বলি যে যারা তোমরা রেগুলার পড়াশোনা করছো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দাও বা দিচ্ছ বা দেবে, তাদের জন্য কিন্তু একগুচ্ছ নোটিফিকেশন এবং অ্যাডভার্টাইজমেন্ট পিএসসি নিয়ে আসবে। তো এছাড়াও হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, স্কুলের গ্রুপ ডি ক্লার্ক, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি, পঞ্চায়েত কর্মী, এরকম বেশ কিছু পরীক্ষা 2025 সালে হবে।
এছাড়া তোমরা জানো পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার, তো যদি কারোর সেটা যোগ্যতা থাকে তো সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত কিছুই আসবে হবে 2025 সালেই, এবং এগুলোর বেশিরভাগ মানে 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 হচ্ছে যেগুলো পরীক্ষা এখন হবে আর কি, সেগুলোর মানে ফাইনাল রিক্রুটমেন্টটা 26 সালে হবে আশা করি। 26 সালে কমপ্লিট হয়ে যাবে। তো সেজন্য এখনো অনেক সময় রয়েছে প্রস্তুতি নেওয়ার, সেই হিসেবে নিজেকে রেডি করো যারা একদম রেগুলার স্টুডেন্ট রয়েছো। আর যাদের জন্য আইসিডিএসটাই শেষ সুযোগ, যাদের জন্য আইসিডিএসটাই শেষ সুযোগ, তাদের এটা বলবো যে সেই হিসেবে কিন্তু পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু ইচ্ছে স্বপ্ন অধরা থেকে যাবে। ঠিক আছে? তো যদি কারোর লিখিত পরীক্ষা অথবা নোটসের দরকার হয় আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে করে তোমরা নোটসগুলো কালেক্ট করতে পারো, এবং আমি আশা করবো নোটগুলো প্রত্যেককে হেল্প করবে। যারা লিখিত পরীক্ষা দেবে তাদের জন্য আলাদা নোটস রয়েছে, যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য আলাদা নোটস রয়েছে। প্রয়োজন মনে করলে সেগুলো নেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে 9641015588, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ধন্যবাদ। ঠিক আছে, প্রত্যেকে ধন্যবাদ। ধন্যবাদ, অনেকেই গুড নাইট বলেছো, অনেকে কমেন্ট করেছো, প্রত্যেকে ধন্যবাদ। আমি আর নামগুলো বললাম না, প্রত্যেকের নাম অনেকবার করে নিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। চলো আবার আগামীকাল একটু ফাঁকা থাকবো, কাল হচ্ছে মঙ্গলবার, তো কালকেও এরকম একটা ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে।